ধূম্রজাল সৃষ্টি হয়েছে তার গ্রেফতার নিয়ে। এই বিষয়ে আমি কিছু কথা বলতে আপনাদের সাথে বলতে চাই। আপনারা দেখেছেন যে আন্দোলন চলাকালীন সময়ে তার একের পর এক মন্তব্য, আপনারা দেখেছেন সে শহীদ আবু সাইদ বা শহীদদের নিয়ে যে মন্তব্য করেছে ড্রাগ, আপনারা দেখেছেন সে গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে যেরকম উস্কে দিয়েছিল এবং তারই ফলশ্রুতিতে দেখেছেন কি নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, কত ছেলে ছাত্র মারা গেছিল। এর বাইরেও কিছু জিনিস নিয়ে আমি বলতে চাই যেটা এখন পর্যন্ত কারোর দৃষ্টিতে আসে নাই এবং যেগুলো আমাদের সিরিয়াসলি দেখার দরকার। আরেকটা জিনিস বলে দিই যে আমি অনেকগুলো সূত্র থেকে খবর পেয়েছি যে ঢাকা ডিএমপির ডিবি নর্থের 2-3 জন অফিসারের সহায়তায় তাকে এখন আলাদা, তাকে মনে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল, পরে ওই 2-3 জন তাকে এখন সরিয়ে চেষ্টা করছে বর্ডার পার করানোর জন্য। এই বিষয়ে আমি আপনাদের সবার সহযোগিতা চাই যাতে এই অপপ্রয়াস থেকে তারা বিরত থাকে। এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রীর 2-3টা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে একটু আলাপ করতে চাই। আপনারা দেখেছেন ইতিমধ্যে জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে থাকাকালীন সময়ে একটা বলেছে যে ইন্টারনেট শাটডাউনের যে সিদ্ধান্তটা ছিল সেটা এসছে মোহাম্মদ আলী আরাফাতের কাছ থেকে। মন্ত্রণালয় হলো জুনায়েদ পলকের, সিদ্ধান্ত দিয়েছে আলী আরাফাত। আপনারা দেখেছেন গুলির কথা, গুলি শেষ হবে না 5 বছরে, মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র, সিদ্ধান্ত দিয়েছে উনি। এটা থেকে একটা জিনিস আগেই বোঝা যায় যে ওনার একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল এই আন্দোলন দমন বা এই আন্দোলনে ফোর্স ব্যবহার করার জন্য। এই ইন্টারেস্টের বিষয়ে আমি কথা বলবো। এবং আপনারা দেখেছেন আপনাদেরই 2টা চ্যানেল, বাংলা ভিশন, দেশ টিভি খুব সম্ভবত 10-15 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিল। ওইটাও এসছে, ওনার সিদ্ধান্ত ছিল, উনি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটাও এসছে, চ্যানেল 10-15 মিনিটের জন্য। ওইটাও উনি কোনো আইন কোনো বিধি না মেনে জাস্ট SMS দিয়ে বন্ধ করে দিয়েছে। এবং উনি বারবারই ধমকি দিত কিছু হলেই বন্ধ করে দেবো। আপনাদের উনি ইনফ্যাক্ট মেটা মানে ফেসবুকের প্যারেন্ট কোম্পানিকেও ধমকি দিয়েছে জন্য বন্ধ করে দিলেন। তো ওনার খুব পার্সোনাল ইন্টারেস্ট এখানে ছিল। এর কয়েকটা কারণ, একটা কারণ আপনারা দেখবেন এবার আন্দোলনটা যেই জায়গায় হয়েছে, যে স্থাপনা, সরকারি স্থাপনা ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, এগুলোর ভিতরে মিরপুরের মেট্রো রেলটা বাদ দিলে বাকিগুলো হলো বনানীর এক্সপ্রেসওয়ে স্টেশন, সেতু ভবন, ত্রাণ ভবন, আইএসপি ডেটা সেন্টার, সেতু ভবন মহাখালী, ত্রাণ ভবন মহাখালী, আইএসপি ডেটা সেন্টার মহাখালী এবং বনানীতে এক্সপ্রেসওয়ে টোল সেন্টার সব। অথচ এখানে কিন্তু কোনো ইউনিভার্সিটিও ছিল না, কিন্তু সব কটা হলো ওনার নির্বাচনী এলাকায়, ওনার নির্বাচনী সে। এখন উনি, আমরা খবর পেয়েছিলাম আন্দোলন শুরুর 15-16 তারিখ থেকে উনি করাইল এবং 7তলা বস্তিতে উনি ওদেরকে প্রেশার দিচ্ছিলেন যে তোমরা নামো, ছাত্রদের বাধা দেওয়ার জন্যে। অ্যাকচুয়ালি এই প্রেশারটা ছিল এই জিনিসগুলো, স্থাপনাগুলো এই করার জন্য। আরেকটা মেজর স্থাপনা বিটিভি কার কোন মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও ওনার, সব কটা ওনার মন্ত্রণালয়ের আন্ডারে হলো। ওনার কনস্টিটুয়েন্সির ভিতরে হলো বিটিভি একটা কেপিআই। বিটিভির বাইরে জনতা নয় হামলা করতে পারে, বিটিভির ভিতরে স্টুডিওর ভিতরে হামলা করা এটা তো অসম্ভব ব্যাপার, কারো করাই সম্ভব না। এইখানে বিরাট একটা দুর্নীতির সুযোগের অপেক্ষায় ছিল। আপনারা জানবেন, আমার বক্তব্যে লিখিত বক্তব্য আছে, উনি মার্চ মাসে 2টা কমিটি করেছিলেন বিটিভির সংস্কার এবং ব্যাপকভাবে বিটিভির মডার্নাইজেশনের জন্য। ওই 2টা কমিটি রিপোর্ট দিয়েছিল এবং উনি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার যেই কমিটি সেখানে দিয়েছিলেন, ওইটার আগায় নাই, ওই ফাইন্যান্স এটা আসে নাই। তো ওনার এইটার বিটিভির ডেভেলপমেন্টের দিকে ওনার চোখ মার্চ মাস থেকেই আছে। আমি যেটা দাবি জানাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে যে এখানে কোনো দুর্নীতির
কারণ এটা যদি হয় উনি তখন অটোমেটিক, উনি যেহেতু ফাইন্যান্সে পারে নাই এই বিটিভি ভাঙ্গাতে, যদি আজকে সরকার থাকতো আজকে কয়েকশো কোটি টাকা খালি বিটিভির মেরামতেই লাগতো, এই কাজটা তো উনি করতো। এবং